আজকে আমাদের ক্লাস উইক 2 লেসন 3 এন্ড লেসন 4। আমরা আজকে দুটো জিনিস সম্পর্কে শিখবো, স্ট্রিমলাইন এন্ড পাথ লাইন। এটা সম্পর্কে শিখবো। ফ্লুইড ডাইনামিক্স বা হাইড্রোডাইনামিক্স পড়তে হলে এই দুটো জিনিস খুবই দরকার হয়। স্ট্রিমলাইন কাকে বলে, স্ট্রিম টিউব কাকে বলে, পাথ লাইন কাকে বলে, পাথ টিউব কাকে বলে, এই জিনিসটা আমরা পড়বো। Three types of fluid element trajectory are defined: streamline, path line, and streak line. তো তিনটা জিনিসের কথা এখানে বলা হয়েছে, বিশেষ করে streamline and path line বেশি ইম্পর্টেন্ট, and streak লাইনটা এর সাথে রিলেটেড। So there are all equivalent for steady flows but differ conceptually for unsteady flow. এগুলো বেসিক্যালি স্টেডি ফ্লোর জন্যই ব্যবহৃত হয়, আনস্টেডি ফ্লোর জন্য এর প্রভাব রয়েছে। তো প্রথমেই আমরা দেখবো স্ট্রিমলাইন কাকে বলে। এ স্ট্রিমলাইন ইজ ডিফাইন্ড অ্যাজ এ লাইন হুইচ ইজ এভরিওয়্যার প্যারালাল টু দা লোকাল ভেলোসিটি ভেক্টর ভি। এখানে স্ট্রিমলাইন এমন একটা মানে ডিফাইন্ড অ্যাজ এ লাইন যেটা একটা লোকাল ভেলোসিটি ভেক্টরের উপর নির্ভর করে, যেটাকে ভেলোসিটি ভেক্টর ভি দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে এক্স ওয়াই জেড টি এগুলো হচ্ছে তার কম্পোনেন্ট। তো এখানে যে ভেক্টরটা হবে সেটা মানে ভেলোসিটি ভেক্টর, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ আই প্লাস ভি জে প্লাস ডাব্লিউ কে। তো আমরা তাহলে স্ট্রিম লাইনকে ডিফাইন করব, ডিএস ইজ ইকুয়াল টু ডেল ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে as an infinitesimal arc length vector along the streamline. Since this is parallel to V, we must ds cross V is equal to 0 এভাবে আমরা ধরে নিব। তো আমরা ডিএস যে ভেক্টরটা, এটাকে ডিএস ভেক্টরটাকে আমরা ডিফাইন করেছি এভাবে, আর ভি ভেক্টর যেটা ভেলোসিটি ভেক্টর সেটাকে আমরা ডিফাইন করছি এভাবে। তো এই দুইটাকে ক্রস গুণফল করলে যদি 0 হয়, তো আমরা সেটাকেই বলবো যে স্ট্রিম লাইনের মেইন যে সূত্রটা, দ্যাট মিন্স ডিএস ক্রস ভি। এখানে ক্রসটা দ্বারা বোঝাচ্ছে ক্রস গুণফল। তো এটাকে ক্রস গুণফল করলে এভাবেই আসে, ডাব্লিউ ডি ওয়াই মাইনাস ভি ডিজেড ইন্টু আই plus u dz minus v w dx j plus v dx minus u dy k is equal to 0। তো এটাকে ক্রস গুণফল করলে আমরা এটা পাই। Separately seeing setting each component to 0 0 gives three differential equation which define the streamline. তো এই যে তিনটা পেলাম, আই এর সাথে একটা পেলাম, জে এর সাথে একটা পেলাম এবং কে এর সাথে একটা পেলাম, এই তিনটাকে যদি আলাদা আলাদা ভাবে 0 ধরা হয় তাহলে আমরা পাই কি, ভি ডাব্লিউ ডি ওয়াই মাইনাস ভি ডি জেড ইজ ইকুয়াল টু 0। এখান থেকে একটা ইকুয়েশন পাবো। আবার ইউ ডি জেড মাইনাস ভি ডি ডাব্লিউ ডি এক্স ইজ ইকুয়াল টু যদি 0 বসাই, এখান থেকে একটা ইকুয়েশন পাবো। আরেকটা পাবো ভি ডি এক্স মাইনাস ইউ ডি ওয়াই ইজ ইকুয়াল টু যদি 0 বসাই, বলছে যে ইজ কম্পোনেন্ট ইনটু 0 যদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাকে 0 বসানো হয়, তো আমরা যে ইকুয়েশন গুলো পাই, থ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাই হুইচ ডিফাইন দ্য স্ট্রিমলাইন। তো স্ট্রিমলাইন অ্যাকচুয়ালি এই যে ডিএস ভেক্টর আর ভি যে ভেলোসিটি ভেক্টর আছে, এদের ক্রস গুণফল করলে ইস এদেরকে যদি 0 ধরা হয়, তাহলে তাদের প্রত্যেক কম্পোনেন্টকে যদি আলাদা আলাদা ভাবে 0 ধরা হয়, তাহলে যে তিনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যায় তাকে বলা হবে স্ট্রিমলাইন। স্ট্রিম লাইনের এখানে টু থ্রি ডি স্ট্রিম লাইনের একটা গ্রাফ দেওয়া হয়েছে, টু ডি স্ট্রিম লাইনের একটা গ্রাফ দেওয়া হয়েছে। থ্রি ডি গ্রাফ স্ট্রিম লাইনের এখানে যেমন আই জে কে তিনটা পাওয়া গেছে কম্পোনেন্ট, আর টু ডি এর ক্ষেত্রে পাওয়া যাবে শুধু আই এন্ড জে। তো এটা টু ডি আর থ্রি ডির মধ্যে যে পার্থক্যটা আছে সেখান থেকে এসেছে। তো এখানে দেখো লেখাই আছে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এক্স ওয়াই জেড এর জন্য থাকবে থ্রি ডাইমেনশনালে, আর তার স্পেসিফাই সাম পয়েন্ট এক্স নট ওয়াই নট জেড নট থ্রো দ্য স্ট্রিমলাইন পাসেস। তো এক্স ওয়াই জেড যদি তিনটা পয়েন্ট হয় এবং তার যদি সাম স্পেসিফিক পয়েন্ট এক্স নট ওয়াই নট এবং জেড নট হয়, তো স্ট্রিমলাইনটার গ্রাফটা হবে এভাবে থ্রি ডাইমেনশনালের জন্য। এই যে পয়েন্ট এক্স নট ওয়াই নট জেড নট পয়েন্ট এটা, এবং এখানে ডিএস যে মানে আমাদের যে ডিএস আছে সেটা হচ্ছে এটা, আর ভি যে ভেক্টর ভেলোসিটি ভেক্টর সেটাও যাচ্ছে এদিকে। তাহলে নির্দিষ্ট একটা সময় পরও আমরা এই পজিশনটা এই একই দিকেই পাবো। তো এইভাবে করে থ্রি ডাইমেনশনাল স্ট্রিম লাইনের গ্রাফ এখানে দেওয়া আছে। টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে শুধু ডিএক্স আর ডিওয়াই আসবে, ডিজেড আসবে না। এখানে দেখো ডিওয়াই আছে, ডিএক্স আছে, এখানে কিন্তু ডিজেড ও আছে। কিন্তু যদি টু ডাইমেনশনাল করা হয় তাহলে আমাদের আর সেখানে ডিজেড আসবে না। তো ইন টু ডাইমেনশনাল উই হ্যাভ dz equal to 0 and w is equal to 0। কারণ যদি টু ডাইমেনশনাল হয় তাহলে শুধু
ইউভি, দ্যাট মিন্স এক্স ওয়াই থাকবে, জেড থাকবে না, দ্যাট মিন্স ডিজেড ইজ ইকুয়াল টু 0 এবং ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, and only the k component of the equation above is non-trivial. It can be written as ordinary differential equation for the streamline shape yx is equal to, এই যে আমাদের স্ট্রিমলাইনের ইকুয়েশন, এটা হচ্ছে টু ডাইমেনশনাল এর জন্য, 2D এর জন্য আমাদের স্ট্রিমলাইনের ইকুয়েশনটা হচ্ছে এটা, dy বাই dx ইজ ইকুয়াল টু u বাই v বাই u। এটা হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল স্ট্রিমলাইনের ইকুয়েশন, যেখানে কম্পোনেন্ট হচ্ছে ইউ এন্ড ভি, এবং এখানে এক্স এবং ওয়াই এর দুটোই আছে। এখানে again u x y and v x y must be given to allow integration, so x naught y naught must be given to a set of integration constant। যেহেতু x আর y আছে, তাহলে আমরা যে নির্দিষ্ট স্পেসিফাই পয়েন্ট পাবো ইন্টিগ্রেশন করার পর, সেটা হবে x naught y naught। প্রথমবার আমরা দেখিয়েছিলাম x naught y naught and z naught থ্রি ডাইমেনশনাল জন্য। টু ডাইমেনশনালের জন্য আমরা যে দুটো স্পেসিফিক পয়েন্ট পাবো সেটা হচ্ছে x naught and y naught। In a numerical integration, x naught y naught would serve as a ইনিশিয়াল ভ্যালু। এখানে x naught y naught এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। তো আমরা দেখলাম যে স্ট্রিম লাইনের টু ডাইমেনশনাল যে ইকুয়েশন পাবে সেটা হচ্ছে dy বাই dx ইজ ইকুয়াল টু v বাই u, যেখানে v আর u হচ্ছে, u and v হচ্ছে ভেলোসিটি কম্পোনেন্ট, আর x আর y হচ্ছে যে আমাদের কোঅর্ডিনেট, টু ডাইমেনশনাল কোঅর্ডিনেটের যে কম্পোনেন্ট। আবার dy এবং dx হচ্ছে যে এই যে আমাদের ds, যেটা আমরা ভেক্টর ধরেছিলাম, সেই ভেক্টর, সেই যে আর্ক লেন্থের যে ভেক্টরটা, সেটার কম্পোনেন্ট। তো আমরা দেখবো এবার স্ট্রিম টিউব। কনসিডার এ সেট অফ x naught y naught z naught পয়েন্টস অ্যারেঞ্জড ইন এ ক্লোজড লুপ। একটা যদি ক্লোজড লুপ থাকে, এই যে একটা ক্লোজড লুপের কথা বলা হয়েছে, এটাকে একটা ক্লোজড লুপ বলা হয়। The streamline passing through all these points from the surface of a stream tube. Because there is no flow across the surface, this cross section of the stream tube carries the same mass flow. তো যেহেতু এটা একটা ক্লোজড সারফেস, তো এর মধ্যে যে ক্লোজড সেকশন যেহেতু বলা আছে, ক্লোজ সেকশন বলতে হচ্ছে একটা বদ্ধ এলাকার ভিতরে আছে। তো স্টিম টিউবের মধ্যে সেম ম্যাস ফ্লো, এর মধ্যে দিয়ে যে মানে ম্যাসের যে ফ্লোটা হবে, মাসের যে ফ্লোটা হবে, এটা অলওয়েজ সেম থাকবে, যেহেতু এটা একটা ক্লোজ টিউব, সেজন্য। So the steam tube is equivalent to a channel flow in depth in the rest of the flow field. স্টিম টিউবটাও এভাবে ইকুইভ্যালেন্ট হবে, যদি এরকম যদি একটা এর ভিতর দিয়ে ক্লোজ ক্লোজ সেকশনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে এটা আমাদের যে স্টিম টিউবটা পাবো সেটাও আমাদের এভাবেই আমরা পাবো। তো আমরা এখানে লিখেছি থ্রি ডাইমেনশনের জন্য এটা একটা থ্রি ডি স্টিম টিউব হবে, আর টু ডি এর জন্য এটা একটা স্টিম টিউব হবে। এই ছবিগুলো আমাদের প্রমাণ আমাদের পড়ার জন্য দরকার, আমাদের সংজ্ঞা এইভাবে থাকবে, স্টিম লাইন কাকে বলে, স্টিম টিউব কাকে বলা হয়, এগুলোর সংখ্যাগুলো আমাদের খুব দরকার। In two dimensional, a stream tube is defined by two streamline passing through two specified x naught y naught points. তো এখানে বলেই দেওয়া আছে খুব ইজি ভাবে, টু ডি স্ট্রিম টিউব হবে কি, a stream tube is defined by two streamlines। এখানে এই দেখো, এটা একটা স্ট্রিম লাইন আর এটা একটা স্ট্রিম লাইন, দুইটা স্ট্রিম লাইন, একটাকে বলা হচ্ছে এক্স নট আর একটাকে বলা হচ্ছে ওয়াই নট। দুটাই বলছে এক্স পাসিং থ্রু টু স্পেসিফাইড পয়েন্ট এক্স নট ওয়াই নট। তো যেহেতু টু ডাইমেনশনাল, তাহলে অবশ্যই এখানে কি জেড কোঅর্ডিনেট থাকবে না। তো এক্স নট ওয়াই নট এই দুটো স্পেসিফাইড পয়েন্ট দিয়ে দুটি স্ট্রিমলাইন যদি পাস করে, তাহলে সেই যে টিউবটা গঠিত হবে, সেই টিউবটাকে বলা হবে টু ডাইমেনশনাল স্ট্রিম টিউব। সিমিলারলি যদি থ্রি ডাইমেনশনালে খেয়াল করো, তাহলে কি হবে, এখানে তিনটা মানে আমাদের স্ট্রিম লাইন থাকবে, এবং এরা পাসিং করবে তিনটা পয়েন্ট দিয়ে স্পেসিফাইড এক্স নট ওয়াই নট এবং জেড নট। তো এরকম যদি তিনটা স্ট্রিম লাইন থাকে, যারা মানে যদি এক্স নট ওয়াই নট এবং জেড নট স্পেসিফাইড পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে আমরা সেটাকে বলবো থ্রি ডি স্ট্রিম টিউব। আর টু ডি স্ট্রিম টিউবের জন্য দুইটা স্ট্রিম লাইন পাস হবে এবং তার স্পেসিফাইড পয়েন্ট থাকবে দুটা এক্স নট এবং ওয়াই নট, এখানে সেই কথাটাই বলা আছে। তো আমরা দেখলাম স্ট্রিম লাইন কাকে বলে, স্ট্রিম লাইনের ইকুয়েশনটা কি হচ্ছে, এবং স্ট্রিম টিউব কাকে বলে, স্ট্রিম টিউবের কন্ডিশনটা কিভাবে হবে সেটা আমরা দেখলাম। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পাথ লাইন। The path line of a fluid element A is simply the path it takes through a space as a function of time. তো আমাদের যে পাথ লাইনটা হচ্ছে এই অফ এ ফ্লুইড এলিমেন্ট এ, একটা এলিমেন্ট যদি একটা ফ্লুইড এলিমেন্ট এ হয়, আর যে পাথটা হবে, the path it takes through
স্পেস অ্যাজ ফাংশন অফ টাইম। তো এটা যদি এই যে আমাদের যে পাথটা হয় এটা যদি ফাংশন অফ টাইম মানে টি বা যেটা টাইম বলা হয়, আমাদের যে পাথ মানে যে আমরা যে লাইনটা যে অংশটুকু থেকে আমরা একটা কাজ করব সেটা যদি একটা ফাংশন অফ টি হয় বা ফাংশন অফ টাইম হয়, তাহলে সেই যে আমরা লাইনটা পাবো সেটা হচ্ছে আমাদের পাথ লাইন। An example of a path line is the trajectory taken by one puff of smoke which is carried by the steady or unsteady wind. তো আমরা এখানে সিম্পলিফাই একটা এক্সাম্পল বুঝি যারা মানে স্মোকিং এর ক্ষেত্রে যেটা দেখা যায়, যদি আমাদের পুফ অফ স্মোকে যদি একটা স্মোক করা হয়, তাহলে এখান থেকে যে ধোঁয়াটা বের হয় দেখা যাবে কি এটা একটা মানে বাতাসের সাথে কি একটা মানে যে আমাদের যে ধোঁয়াটা বের হয় এটা একটা নির্দিষ্ট হারমোনিক ওয়েতে বের হয়, একটা নির্দিষ্ট পাথ ফলো করে এটা সামনের দিকে চলে যায়। তো ওই যে পাথটা থাকে ওইটাকে বলা হচ্ছে পাথ লাইন, হুইচ ক্যারিজ বাই দ্য স্টেডি আর আনস্টেডি উইন্ড। তো উইন্ডের কারণে যে আমাদের স্মোকিং এর ক্ষেত্রে যে ধোঁয়াটা বের হয় সেটা যে পাথকে ফলো করে বের হয় সেইটাকেই হচ্ছে একটা পাথ লাইনের এক্সাম্পল। This path is fully described by three position of function x a t, y a t and z a t। যদি আমরা থ্রি ডাইমেনশনাল হিসেবে কাউন্ট করি তাহলে অবশ্যই আমাদের তিনটা কোঅর্ডিনেট পাবো, এক্স এ ওয়াই এ এন্ড জেড এ। এবং টি এখানে কেন দেওয়া হয়েছে, এখানে বলাই হয়েছে পাথ লাইনটা অবশ্যই একটা ফাংশন অফ টাইম, দ্যাট মিন্স টি। সেই ফাংশন অফ টি এর জন্য লেখার জন্য এটা লেখা হয়েছে এক্স এ টি, ওয়াই এ টি এবং জেড এ টি, which can be computed by integrating the three velocity vector component u x y z t, v x y z t and w x y z along with the path। আমরা দেখেছি যে আমাদের ভেলোসিটি কম্পোনেন্ট u v w হয় যদি আমরা এটাকে থ্রি ডাইমেনশনাল হিসাবে কনসিডার করি। যেহেতু এখানে u v and w তিনটা ভেলোসিটি কম্পোনেন্ট নিয়েছি এবং x এ y এ এবং z এ নিয়েছি কি আমাদের ফাংশন অফ t। The integration is started at time t naught, এখানে t জিরো না, এখানে টু লেখা হয়ে গেছে, এটা হবে t naught। তো এখানে যদি আমাদের বাই থ্রি পজিশন ফাংশন এক্স এ টি, ওয়াই এ টি এবং জেড এ টি, যেহেতু আমরা বলেছি পাথ লাইন অবশ্যই ফাংশন অফ টি হবে, সেজন্য আমাদের এর যে কোঅর্ডিনেট এক্সিস আছে সেটা এক্স ওয়াই জেড তিনটা ধরে নিয়েছি, which can be computed by integrating the three velocity components u, v and w। u, v and w হচ্ছে আমাদের velocity component থ্রি ডাইমেনশনাল এর জন্য along the path। The integration is starting at time t naught, মানে টি নট এখানে টি টিও লেখা হয়ে গেছে, টু লেখা হয়েছে, এটা কিন্তু টি নট, এই জিরোটা আছে এটা কিন্তু নিচে হবে। ফর্ম দ্য এলিমেন্টস ইনিশিয়াল পজিশন এক্স নট ওয়াই নট এন্ড জেড নট। আমাদের যে আলটিমেট পজিশন ছিল সেটা হচ্ছে এক্স এ টি, ওয়াই এ টি এন্ড জেড এ টি, আর ইনিশিয়াল এদের জন্য পজিশন হবে এক্স নট, ওয়াই নট এন্ড জেড নট, তার স্মোক রিলিজ পয়েন্ট এন্ড প্রসেস টু দ্য সেম টাইম সেম লেটার টাইম টি। তো এখানে দেখানো হয়েছে কিভাবে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। The dummy variable of integration tau runs from t naught to t। এখানে বলা হয়েছে যে আমরা টি নট আগে সময় ছিল সেখান থেকে টি সময় পরে তার অবস্থানটা কি হবে সেটা এখানে দেখানো হয়েছে। তো আমরা যেটা বুঝাতেছিলাম, যেহেতু অনেকে দুজন জয়েন করছো, তো এটা আমরা বলতেছিলাম স্ট্রিম লাইন এন্ড পাথ লাইন সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো পাথ লাইনের ক্ষেত্রে আমরা বলেছি the path line of a fluid element A is simply the path it takes through space as a function of time। তো একটা ফ্লুইড এলিমেন্ট যদি একটা নির্দিষ্ট ফ্লুইড এলিমেন্ট এ যে পাথ বা যে পজিশন মানে একটা নির্দিষ্ট পাথ বলতে বোঝাচ্ছে একটা যে তার চলার যে পথ, সেই পথটা সে কিভাবে অতিক্রম করবে একটা নির্দিষ্ট একটা ফাংশন, এটা যদি একটা টি এ ফাংশন হয় বা সময়ের যদি একটা ফাংশন আকারে ধরা হয়, তাহলে সে কোন অবস্থান থেকে একটা আদি অবস্থান থেকে শেষ অবস্থানে কোন পথ অনুসরণ করে চলবে সেটাকে বলা হচ্ছে পাথ লাইন। সিম্পলি আমরা পাথ লাইনের এক্সাম্পল হিসেবে যেটা এখানে আমরা আলোচনা এখন করতেছিলাম সেটা বলা হয়েছে an example of a path line is the trajectory taken by one puff of smoke which is carried by the steady or unsteady wind। তো আমরা স্টেডি বা আনস্টেডি উইন্ডের জন্য আমরা যে স্মোকে যদি একজন কেউ যদি স্মোক করে দেখা যাবে কি তার যে ধোঁয়াটা একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে কিন্তু সামনে আগায়। তোমরা খেয়াল করলেই দেখবে যে স্মোক করতেছে তার সামনে যে ধোঁয়াটা যাচ্ছে সেটা কিন্তু অলওয়েজ মানে একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে বাতাসের সাথে মিশে যাচ্ছে। এই যে ট্রাজেক্টরিটা
সেই ট্রাজেক্টরিটা সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়। তোমরা যে আকাশে যে বিমান যায় দেখবে, যে বিমান গেলে কি দেখা যাচ্ছে, যে কি ধোঁয়া দেখা যাচ্ছে। কতক্ষণ পর একটা বিমান অনেক উঁচু থেকে চলে গেল, তো দেখা যাচ্ছে কি সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। প্রথম যখন সাদা ধোঁয়াটা দেখা যাবে, সেটা দেখা যাচ্ছে কি একটা মানে নির্দিষ্ট হারে বোঝা যাচ্ছে যে একটা ছোট একটা রেখার মতো দেখা যাচ্ছে। কিন্তু কতক্ষণ পর দেখা যাবে সেটা কি উইন্ডে স্প্যান করে যাচ্ছে, তারপর কিছুক্ষণ পর সেটা কি আর দেখা যাচ্ছে না। এই যে আমাদের যে বিমানটা গেল, তার যে ধোঁয়াটা বের হলো, এটা কিন্তু একটা নির্দিষ্ট ট্রাজেক্টরি মানে অবলম্বন করেছে। এবং সময়ের সাথে সাথে কি যে সে তার পজিশনটাকে চেঞ্জ করছে, বা এক সময় সে সময়ের সাথে বাতাসে মিলে গেছে। এই যে আদি সময় যদি টি নট হয় এবং শেষ সময় যদি টি হয়, এর ভিতরে যে আমাদের একটা নির্দিষ্ট পাথ সে অতিক্রম করেছে বা নির্দিষ্ট পাথ নিয়ে সে চলাচল করেছে, সেই যে পাথটা বলা হয় সেটাকে বলা হচ্ছে পাথ লাইন। আমরা সবসময় দেখি যে এটা একটা লাইন আকারে পাসিং করে। তো পাথ লাইন বলতে আসলে এই জিনিসগুলাই বলে বোঝায়। আর বাস্তব জীবনে কিন্তু অনেক উদাহরণ, সিগারেটের এটা বলা হলো, তারপর বিমানের যে জিনিসটা আছে সেটা বলা হলো। এরকম তুমি অনেক জায়গায় দেখতে পারবে যে ধোঁয়াটা যে বের হয়, একটা নির্দিষ্ট সময় জুড়ে একটা নির্দিষ্ট পথকে সে মেনটেন করে চলে। সেটাই হচ্ছে আমাদের পাথ লাইন। তো এখানে বলা হচ্ছে স্ট্রিম লাইন আমরা দেখেছি প্রথমে, তারপর পাথ লাইন সম্পর্কে আলোচনা করলাম। এবার লাস্ট যেটা নিয়ে আলোচনা করবো এইটা, এটা হচ্ছে স্টিক লাইন। A stick line is associated with a particular point P in a space which has the fluid moving past it. মানে এটা একটা ফ্লুইড কিভাবে পাস করতেছে। স্টিক লাইন হচ্ছে স্ট্রিম লাইন এন্ড পাথ লাইন এর কম্বিনেশন নিয়ে একটা অ্যাসোসিয়েটেড একটা জিনিস। এটা খুব একটা বেশি আমরা ইউজ করি না। মেইনলি আমাদের বেসিক জানার জন্য যে দুটো জানা দরকার, সেটা হচ্ছে স্ট্রিম লাইন এবং পাথ লাইন। All points which pass through the point are said form the streak line to of point P. An example of streak line is the continuous line of smoke emitted by a chimney at point P, which will have some curved shape if the wind has a time varying direction. তো আমরা এখানে যেটা বলছি যে আমরা যে মানে আমরা তো স্মোকিং এর কথা বললাম, ছোটটার কথা বললাম। তো এখানে বড় যে জিনিসটার কথা বলা হয়েছে ওই একই জিনিসের বড় জিনিস। যেমন মনে করো যে শীতকালে বা যেসব দেশে ইউরোপ আমেরিকায় কি হয়, যে চিমনি ব্যবহার করে, যেখান থেকে কি হয় ধোঁয়াগুলো বের হয়। ধোঁয়াগুলো বের হয়ে কি হয়, বাতাস যেদিকে থাকে সেই দিক ছুড়ে সে একটা ডাইরেকশন দেখায় একটা নির্দিষ্ট সময়। সিগারেটের ধোঁয়া তো অল্প একটু থাকে, কিন্তু ওইখানে যে ধোঁয়াটা হয় অনেক হয়, বা কলকারখানায় যে ধোঁয়াটা হয় এটা কোন দিকে যাবে, এটা আমাদের কিন্তু জানা খুবই দরকার। যে আমরা মানে আমাদের কলকারখানার চিমনিটা কোন দিকে বের করব, বা কোন দিকে চিমনিটা বসাবো, আর ধোঁয়াটা কোন দিকে যাবে, এটা কিন্তু খুবই দরকার একজন ইন্ডাস্ট্রি যে বানাবে তার জন্য। এই স্ট্রিক্ট লাইন ফলো করে সে এটাকে করা হয়। এখানে আরো কিছু বলা হয়েছে, আনলাইক এ পাথ লাইন, মানে পাথ লাইনের মতো না, which involves the motion of only one fluid element a in time. A strict line involves the motion of all the fluids element along its length. তো খেয়াল করো এখানে কিন্তু স্ট্রিম লাইন এবং স্ট্রিক লাইন, সরি পাথ লাইন এবং স্ট্রিক লাইনের মধ্যে একটা পাথ মানে পার্থক্য কথা বলা হয়েছে। দেখো আমাদের, আচ্ছা আমাদের যেটা আছে পাথ লাইন, যেটা বলছি যে যে একটা সিগারেটের ধোঁয়া যে কতটুকু যাবে সময়ের সাথে সাথে তার অবস্থানের যে কতটুকু পরিবর্তন হবে, যে মোশনটুকু নিব। এখানে বলছে এই পাথ লাইন ইনভলভ দ্য মোশন অফ অনলি ওয়ান ফ্লুইড এলিমেন্ট এ ইন টাইম। তো এখানে যেটা বলা হয়েছে পাথ লাইন শুধুমাত্র একটা ফ্লুইডের একটা এলিমেন্টের মোশন নিয়ে কাজ করবে, মানে সিম্পলি ছোট একটা জিনিসের নিয়ে কাজ করবে মোশন নিয়ে। কিন্তু এই স্ট্রিক লাইন ইনভলভস দ্য মোশন অফ অল দ্য ফ্লুইড এলিমেন্টস অ্যালং ইটস লেন্থ। তো স্ট্রিক লাইনের ক্ষেত্রে কি হবে, আমাদের এই যে একটা বড় প্ল্যান্টের জন্য যে ধোঁয়ার যে নিঃসরণটা হবে, সেটার জন্য আশেপাশে যত মানে পারিপার্শ্বিক যত আমাদের মোশন রয়েছে, যেমন বাতাসের মোশনটাকে কনসিডার করব, বা আরো যদি কিছু মোশন থাকে, যাতে আর্দ্রতা থাকে বা সেখানে যদি বৃষ্টিপাত থাকে, বা আরো যত মোশন আমাদের আশেপাশে আছে, সব মোশন গুলো ইনভলভ করে যদি আমরা লেন্থটা মানে এটা যেটা আমরা স্ট্রিক লাইন পাবো, আমাদের যে সব যে আমাদের যে ফ্লুইড মোশন আছে এগুলোকে কনসিডার করলে যে লাইনটা পাবো সেটা হবে স্ট্রিক লাইন। কিন্তু এই পাথ লাইনের জন্য আমাদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র ওয়ান ফ্লুইড এলিমেন্টের একটা মোশন নিয়ে সে কাজ করবে।
দ্যাট মিনস পাথ লাইন হলো শুধুমাত্র একটা মোশন নিয়ে কাজ করা পার লাইন, আর স্ট্রিক লাইনটা হলো সামগ্রিক মোশন নিয়ে কাজ করা একটা লাইন। বুঝতে পেরেছো আশা করি। এখানে যদি কোনো পার্থক্য থাকে বা বোঝার কিছু থাকে স্ট্রিম লাইন আর পাথ লাইনের পার্থক্যটা, তো বলতে পারো এখন। ওকে, যাই হোক, তোমাদের আমি এখানে স্ট্রিক আরেকটা কথা বলতেছি। স্ট্রিক লাইন আর পাথ লাইন এটা কিন্তু মানে আহ, আমরা স্মোকের জন্য সেটাকে আমরা যদি আমরা পারিপার্শ্বিক সবকিছু মানে ধরি, তাহলে সেটাকেও কিন্তু আমরা স্ট্রিক লাইনে কনভার্ট করে নিতে পারি। মানে স্ট্রিক লাইন এমন একটা জিনিস, সে সবকিছু মোশন নিয়ে কাজ করবে, সে সবকিছু মোশনকে কনসিডার করবে। বাট পাথ লাইন শুধুমাত্র একটা লাইন বা একটা মোশন নিয়ে কাজ করবে। এখানে একটা ছবি কিন্তু আমাদের দেওয়া হয়েছে স্ট্রিম লাইন এবং পাতলা, সরি, পাত লাইন এবং স্ট্রিক লাইনের মধ্যে যে পার্থক্য আছে, যে পাত লাইনের এখানে স্মোক প্রুফের জন্য যে যাচ্ছে, এই যে কেউ স্মোকিং করলে এইভাবে কি এভাবে যাচ্ছে, এই পি পজিশন থেকে এ নির্দিষ্ট টাইম পর এ পজিশনে যাচ্ছে, পাথ লাইন অফ ফ্লুইড এলিমেন্ট এ, স্মোক প্রুফ। আর এখানে স্ট্রিক লাইন হবে পয়েন্ট পি। তো এখানে দেখো স্ট্রিক লাইন, যদি আমাদের স্ট্রিক লাইন নিই তাহলে এখানে কি আমাদের বিভিন্ন জিনিস এখানে দেখো অনেকগুলা কিন্তু চলে আসছে। এই আমরা যখন পাতলা লাইন নিয়েছিলাম কি একটা ডট 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 দেওয়া হয়েছে, পি পয়েন্ট থেকে যখন এ পয়েন্টে যাচ্ছে স্ট্রিক লাইনে দেখো এখানে কিন্তু অনেকগুলো মোশন নেওয়া হয়েছে, একটা দুইটা তিনটা মোশন নেওয়া হয়েছে। কিন্তু পাত লাইন, সরি, পাত লাইনের জন্য শুধুমাত্র একটা লাইন নেওয়া হয়েছে। আর যদি আমরা স্ট্রিম লাইন খেয়াল করি, তাহলে স্ট্রিম লাইন হচ্ছে এরকম সোজা সোজা পয়েন্ট, এখানে ভেলোসিটি বরাবর যে নির্দিষ্ট লাইন যাবে সেটা হচ্ছে স্ট্রিম লাইন। এখানে কিন্তু তিনটা জিনিস খুবই সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে। স্ট্রিক লাইন অফ স্মোক লাইনের জন্য দেখানো হয়েছে প্রত্যেকটাকে, কিন্তু এক একটা পজিশন কিন্তু এক একটা রকম। যেমন পাথ লাইনের জন্য শুধুমাত্র একটা মোশন লাইন, স্ট্রিক লাইনের জন্য অনেকগুলো মোশন লাইন, আর স্ট্রিম লাইনের জন্য কি অনেকগুলো স্ট্রেট লাইন। আশা করি বুঝতে পেরেছো এই তিনটা পার্থক্য। এই পিকচারটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এরপরে আছে দেখো, ইন এ স্টেডি ফ্লো স্ট্রিম লাইন, পাথ লাইন এন্ড স্ট্রিক লাইন অল কোইন্সিডাইড। কোইন্সিডাইড মানে সবাই একটা নির্দিষ্ট পয়েন্টে যে তারা মিলিত হয়। ইন দিস এক্সাম্পল দে উড বি, দে উড অল বি মার্কড বাই দ্য স্মোক লাইন। মানে আমরা যদি স্মোকের যে লাইনটা দেখতে পাই, ওটা থেকে আমরা বুঝতে পারি যে স্টেডির ক্ষেত্রে এটা একটাই। মানে বাতাস যদি একই দিকে প্রবাহিত হয়, কিন্তু বাতাসের যদি দিক বিপরীত দিকে প্রবাহিত হয়, আনস্টেডি হয়ে যায়, আনস্টেডির যে কন্ডিশন গুলো আছে সেগুলো স্যাটিসফাই করে, সেক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন রকম মানে পজিশনের সৃষ্টি হয় বা মোশনের সৃষ্টি হয়। বাট স্টেডি ফ্লোর জন্য এই এই কথাটা মনে রাখতে হবে। ইন স্টেডি, এই যে ইন স্টেডি ফ্লো স্ট্রিম লাইন, পাথ লাইন এন্ড স্ট্রিক লাইন্স অল কোইন্সিডাইড, সবগুলোই কোইন্সিডাইড করে। তো এরপর আমরা এক্সাম্পল দেখবো। এইখানে আজকে যে লেসন আছে এই তিনটার উপর যে এক্সাম্পল গুলো আছে সেগুলো আমরা দেখবো। এক্সাম্পল অফ স্ট্রিমলাইন এন্ড পাথলাইন। এক্সাম্পল ওয়ান আছে, এ ভেলোসিটি ফিল্ড ইজ গিভেন, ভাই একটা ভেলোসিটি ইউ দেওয়া আছে, এ প্লাস এটি প্লাস বিটি স্কোয়ার আই প্লাস এক্স জে, তার মানে টু ডাইমেনশনাল একটা ভেলোসিটি দেওয়া আছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রিমলাইন এট টি ইজ ইকুয়াল টু টি নট পাসিং থ্রু দ্য পয়েন্ট এক্স নট ওয়াই নট। তো আমাদের প্রথমে ইকুয়েশন অফ স্ট্রিমলাইন বের করতে হবে। টাইম দেওয়া আছে এট টাইম টি ইজ ইকুয়াল টু টি নট, পাসিং থ্রু এ পয়েন্ট দেওয়া আছে এক্স নট ওয়াই নট, যেহেতু এটা একটা টু ডাইমেনশনাল ভেলোসিটি দেওয়া আছে। এরপরে বলা হয়েছে অবটেন দ্য পাথ লাইন অফ এ ফ্লুইড এলিমেন্ট হুইচ কামস টু এক্স নট ওয়াই নট এট টি ইজ ইকুয়াল টু জিরো। তার মানে ওই একই জিনিস, একটা বলছে স্ট্রিম লাইনের ইকুয়েশন, একটা বলছে পাথ লাইন চাইছে। তারপরে সি নাম্বারে বলছে শো দ্যাট ইফ এ ইজ ইকুয়াল টু জিরো এন্ড বি ইজ ইকুয়াল টু জিরো, স্ট্রিপ হলো দ্য স্ট্রিম লাইন এন্ড পাথ লাইন কোইন্সিডাইড। তো আমরা জানি যে স্ট্রিপ হলোর জন্য কোইন্সিডাইড করে, কিন্তু সেটা আমাদের এবার দেখাতে হবে। এবং সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে এ ইজ ইকুয়াল টু জিরো এবং বি ইজ ইকুয়াল টু, তার মানে এখানে এ জিরো আর বি জিরো যদি বসাও তাহলে থাকতেছে কি শুধু আই প্লাস এক্স এরকম থাকতেছে। তো আশা করি আমরা সামনে যাবো। প্রথম আমরা স্ট্রিম লাইনের ইকুয়েশনটা দেখি। Streamline here ux is equal to a plus at plus bt স্কয়ার। তার মানে ux দ্বারা বোঝাচ্ছে কি x এর কম্পোনেন্ট, তার মানে ওই যে i এর সাথে যেটুকু আছে সেটুকু হচ্ছে আমাদের x এর কম্পোনেন্ট, আর j এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে y এর কম্পোনেন্ট। তো আমাদের ux এটা পেলাম 1 প্লাস এটি প্লাস বিটি স্কয়ার, আর uy ইজ ইকুয়াল টু শুধু x, কারণ j এর সাথে কি আছে শুধু x আছে। তো আমরা লিখে দিলাম, সিন্স দ্য স্লোপ অফ দ্য স্ট্রিম লাইন dy বাই dx
the same as the slope u y by ux. That means dy by dx মানে হচ্ছে কি, আমরা তো বললাম যে uy মানে হচ্ছে কি y এর কম্পোনেন্ট, আর ux মানে হচ্ছে x এর কম্পোনেন্ট, তার মানে dx by dy, তার মানে উপরে y আর নিচে x। তো সেটাই লাগছে uy by ux অফ দা ভেলোসিটি ভেক্টর। therefore আমরা এখানে dy by dx এর মানটা বের করছি। dy by dx is equal to x by 1 plus at naught plus bt t naught স্কয়ার, কারণ আমাদের বলেই দেওয়া আছে t is equal to t naught, তাই না? তো এখানে বের করলাম, যেখানে t থাকবে সেখানে t naught বসিয়ে দিলাম। আর আমাদের এখানে বলা হচ্ছে uy by ux বের করতে বলছে। uy এর মান হচ্ছে x, সেটা লিখেছি, আর ux এর মান হচ্ছে এটা, এবং যেহেতু t naught বসাবো কারণ at t is equal to t naught, সেটা আমরা বসিয়ে এটা লিখলাম। এবার আমাদের যেহেতু আমাদের ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেটিং দিস with the condition x equal to x naught এবং y is equal to y naught gives the streamline। এখানে বলেই দেওয়া আছে, খেয়াল করে দেখো, পাসিং থ্রু দা পয়েন্ট x naught এবং y naught এবং t is equal to t naught, এই যে কন্ডিশন গুলো দেওয়া আছে, যেখানে x আর y থাকবে সেখানে x naught y naught বসাবো, যেখানে আমাদের t থাকবে সেখানে t naught বসাবো, যেহেতু আমাদের বলছে। ইন্টিগ্রেটিং করব dy y মাইনাস y নট, তারপর এখানে করলে কি আসে, 1 প্লাস 80 নট প্লাস বিটি নট স্কোয়ার, এটাই আসে, কারণ y মাইনাস y নট কি আসে, এটাকে যদি তোমরা ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে, এই যে জিনিসটা আছে এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে dx প্রথমেই কি ডান পাশে চলে যাবে, থাকবে dy এর পাশে, dy ইজ ইকুয়াল টু x dx ডিভাইডেড বাই 1 প্লাস 80 নট প্লাস বিটি নট স্কয়ার। যেহেতু 1 বাই 1 প্লাস 80 নট প্লাস বিটি নট স্কয়ার এটা একটা কনস্ট্যান্ট, কারণ এখানে তো এক্স ওয়াই নাই, তো এটা আমাদের কনস্ট্যান্টই থাকবে। আর y কে যদি ইন্টিগ্রেশন করো, dy কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে পাবা কি y পাবা, এবং এখানে যদি লিমিট আছে এক্স ওয়াই ওয়াই থেকে ওয়াই নট, এখানে আমাদের বলাই দেওয়া আছে আদি আমাদের এখানে যে পয়েন্টটা দেওয়া ছিল, প্রথম পয়েন্টটা ছিল ওয়াই এবং পরের পয়েন্ট কি ওয়াই নট, এখানে এখানে ছিল এক্স আর এক্স নট। তো সেই হিসাবে আমরা দেখো যেখানে শুধু ওয়াই পাবো সেখানে বসাইছি কি ওয়াই মাইনাস ওয়াই নট, তারপর এটা যেহেতু নিচে ছিল এটা এই পাশে চলে গেল, তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট 1 প্লাস 80 নট প্লাস বিটি নট স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস এক্স নট স্কয়ার। কারণ কি, এক্স কে যদি ইন্টিগ্রেশন করো এক্স এর সাপেক্ষে ডিএক্স এর সাপেক্ষে তাহলে কি হবে, এক্স স্কয়ার বাই 2। এক্স স্কয়ার বাই 2 এটাকে যদি তোমরা ইন্টিগ্রেশন করো এক্স থেকে এক্স নট এর লিমিটে, তাহলে আমরা এটাই পাবো, এক্স স্কয়ার মাইনাস এক্স নট এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা সিম্পলি একটা ইন্টিগ্রেশন করা হয়েছে, এবং এদের যেহেতু আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া আছে সেটা বসিয়ে আমরা ইন্টিগ্রেশন করে নিয়েছি। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? যাই হোক, আমরা পাথ লাইনে চলে যাচ্ছি। এরপর বলছে অবটেন দ্য পাথ লাইন অফ দ্য ফ্লুইড কামস টু এক্স নট ওয়াই নট ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু টি নট। এই একই জিনিস বলছে, এখানেও এক্স নট ওয়াই নট এর কথা বলে দেওয়া আছে আর টি ইকুয়াল টু টি নট বলা আছে, এবং এবার পাথ লাইনের ইকুয়েশন করব। কনসিডার দ্য ফ্লুইড এলিমেন্ট পাসিং থ্রু এক্স নট ওয়াই নট এট টি নট, টি ইজ ইকুয়াল টু টি নট, ইজ কোঅর্ডিনেট এক্স এন্ড ওয়াই এক্স ওয়াই এট দ্য আদার ভ্যালু অফ টি ক্যান বি এক্সপ্রেস অ্যাজ, তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স এক্স নট ওয়াই নট টি, এভাবে করে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এক্স নট ওয়াই নট, যেহেতু আমাদের বলেই দেওয়া আছে তিন এই পজিশন গুলো দেওয়া আছে এক্স নট ওয়াই নট, তো সেজন্য আমরা এখানে নির্দিষ্ট সময় পর লিখে নিলাম। তো ডিএক্স বাই ডিটি, যেহেতু এখানে টি এর সাপেক্ষে করতে হবে, আমরা আগে বলেছি পাথ লাইনটা কি, পাথ লাইনে আমরা ইজ এ ফাংশন অফ টাইম বলে দেওয়া আছে। তো এবার এক্স কে যেটা আছে আমরা এক্স ধরে নিয়েছি, এটাকে টি এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশন করি, তার মানে দ্যাট মিন্স ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ইউএক্স, ইউএক্স ধরে নিলাম এটাকে, যেহেতু ভেলোসিটির সাথে ডিএক্স বাই ডিটি মানে আমাদের পজিশন, মানে সরণের হারকে বলা হয় কি বেগ, বেগ বলা হয়। তাহলে এখানে ইউএস কি, আহ, বেগের কম্পোনেন্ট এক্স অক্ষ বরাবর। তো এটা পাবো কি আমরা 1 প্লাস 80 প্লাস বিটি স্কয়ার, আমরা দেখেছি এটা আমাদের ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে কি, আমরা প্রথমেই দেখেছি ডিএক্স বাই ডিটি দ্যাট মিন্স হচ্ছে ইউএক্স, এটার মান হচ্ছে 1 প্লাস 80 প্লাস বিটি স্কয়ার, কারণ আমাদের কনসিডার তো এটাই ইউ করবো প্রথমটাকে।
প্রথমটাকে আমরা ইন্টিগ্রেশন করব, দ্যাট মিন্স dx বাই dt কে এটা ইন্টিগ্রেশন করলে dt টা কি এখানে কনভার্ট হয়ে এখানে চলে আসবে। দ্যাট মিন্স dx ইজ ইকুয়াল টু 1 প্লাস at প্লাস bt স্কয়ার dt। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, প্রথম আগের মতো আমাদের লিমিট আছে x থেকে x নট পর্যন্ত আছে, আর t এর জন্য t থেকে t নট পর্যন্ত আছে, এটা তো আমরা দেওয়াই আছে, সেইভাবে করে আমরা কাজ করব। তো এই পাশে যেহেতু dx ইন্টিগ্রেশন করলে শুধু x আসবে, x আসলে যদি লিমিট আছে x থেকে x নট, তার মানে x মাইনাস x নট এখানে শুধু চলে আসছে। আর এখানে দেখো এখানে তিন ভাগে বিভক্ত হবে, প্রথম ওয়ান কে যদি টি এর সাথে ইন্টিগ্রেশন করা হয় শুধু টি পাবো, যেহেতু লিমিট আছে টি থেকে টি নট, তাহলে আমরা পাবো টি মাইনাস টি নট। তারপরে এ আছে, টি কে যদি ইন্টিগ্রেশন করা হয় টি এর সাপেক্ষে, তাহলে পাবো টি স্কয়ার বাই টু। দ্যাট মিনস এখানে আবার যদি লিমিট বসিয়ে দেয় তাহলে কি আসবে, এ টি স্কয়ার মাইনাস টি স্কয়ার নট বাই টু। তারপরে বি টি স্কয়ার, বি কনস্ট্যান্ট, টি স্কয়ার ইন্টিগ্রেশন করলে টি কিউব বাই 3 আসবে, লিমিট আছে টি থেকে টি নট, তো বসালে আসবে বি টি কিউব মাইনাস টি নট কিউব ডিভাইডেড বাই 3। সিম্পলি ইন্টিগ্রেশন করা হয়েছে এবং লিমিট বসিয়ে দেওয়া আছে, এক্স এর জন্য আসছে এক্স থেকে এক্স নট, আর টি এর জন্য আসছে টি থেকে টি নট। এবার এবার আমরা ডিওয়াই বাই ডিটি কে আবার ইন্টিগ্রেশন করব। তো নাও ডিওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু এক্স ছিল, তাই না, ডি এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, তো আমরা ইজ ইকুয়াল টু এই মানটা বসিয়ে দিতে পারি, কারণ দেখো এক্স ইকুয়াল এখানে এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল এটা পেয়েছি, তো এখানে শুধুমাত্র এক্স এর মানটা আমরা বের করে দিতে পারি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি এক্স নট প্লাস টি মাইনাস টি নট প্লাস এ টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার বাই টু প্লাস বি টি কিউব মাইনাস টি কিউব নট টি নট টি কিউব টি নট কিউব বাই থ্রি, এটা হবে। তো আমরা এক্স এর জায়গায় এই মানটা আমরা বসিয়ে দিয়েছি। তো এর পরের যে কাজটা হচ্ছে, এরপরে আবার এটাকে ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করি, তো এখানে ডিটিটা কি এপাশে চলে যাবে, তাই না, ডিওয়াই বাই ডিটি, ডিওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি এক্স নট প্লাস এগুলো সবগুলো পেয়েছি, যেহেতু এক্স ছিল। তো এটাকে যদি এবার ইন্টিগ্রেশন করি, তো ওয়াই কে ডিটিটা এই পাশে চলে যাবে, ওয়াই কে ইন্টিগ্রেশন ডিওয়াই বাই কে ইন্টিগ্রেশন করলে পাবো ওয়াই মাইনাস ওয়াই নট। এরপরে তাহলে প্রথমে ছিল এক্স নট, একে যদি আমরা ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো কি, শুধু টি পাবো, দ্যাট মিন্স টি মাইনাস টি নট, তাহলে এক্স নট টি মাইনাস টি নট প্লাস টি মাইনাস টি নট তো আছেই, পুরো ওই টি মাইনাস টি নট কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে, টি কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আমরা পাচ্ছি টি স্কয়ার বাই টু, দ্যাট মিন্স টি নট স্কয়ার, সরি টি স্কয়ার মাইনাস টি নট স্কয়ার বাই টু। আবার এখানে টি নট, এই টি নট কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, টি নট নিয়ে তো আমরা এখানে ইন্টিগ্রেশন করতেছি না, এটা একটা কনস্ট্যান্ট, এখানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে, টি নট তাহলে কনস্ট্যান্ট, তাহলে টি নট কনস্ট্যান্ট থাকলো মাইনাস টি নট কনস্ট্যান্ট, শুধু ওয়ান থাকলো, ওয়ান কে ইন্টিগ্রেশন করলে টি এর সাপেক্ষে টি পাচ্ছি, দ্যাট মিন্স টি কে যদি ইন্টিগ্রেশন ওই লিমিট বসিয়ে দেই সেক্ষেত্রে আমরা পাবো টি মাইনাস টি নট। তাহলে এবার এ হচ্ছে কনস্ট্যান্ট, থাকলো এ কনস্ট্যান্ট, এটাকে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে কারণ এখানে দুইটা রাশি আছে, টি স্কয়ার কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে পাবা টি কিউব বাই থ্রি, দ্যাট মিনস টি কিউবের জায়গায় আমরা বসাবো কি, টি কিউব মাইনাস টি নট কিউব, এই যে টি কিউব মাইনাস টি নট কিউব বাই সিক্স লেখা হয়েছে, কারণ কি এই পুরোটার নিচেই তো একটা ভাগ টু ছিল, যেহেতু এর নিচে আর একটা থ্রি পাইছি, তাহলে টু ইন্টু থ্রি দ্যাট মিনস সিক্স হয়ে গেল। তো এ কমন রাখলাম, তারপরে এখানে কি টি নট স্কয়ার ছিল, বাই টু ছিল কিন্তু সবার সাথে, টি নট স্কয়ার, তো টি নট স্কয়ার মানে কি, টি নট স্কয়ার তো কনস্ট্যান্ট, এটার কোনো ইন্টিগ্রেশন নাই, তো টি নট স্কয়ার লিখলাম, বাই টু লিখে দিলাম। এবার কি সাথে ওয়ান আছে, ওয়ান কে ইন্টিগ্রেশন করলে টি আসবে, তো সেই টি কে যদি ইন্টিগ্রেশন লিমিট বসিয়ে দাও তাহলে পাবা টি মাইনাস টি নট, জাস্ট সিম্পলি ইন্টিগ্রেশন। সিমিলারলি ওইখানে এই টি এর জন্য যেটা আছে কমন নিয়ে সেটা ইন্টিগ্রেশন করা হয়েছে, আমি আর এটা বললাম না, তোমরা এখন ফোর্থ ইয়ারে আছো, তোমরা ইন্টিগ্রেশন এখন অলরেডি সব পারো, সো আমাকে এখানে এইভাবে লাইন বাই লাইন বোঝানোর কোনো মানে নাই। সো এভাবে করে আমরা পেলাম এক্স এর মান, এক্স মাইনাস এক্স নট থেকে এক্স এর মান পেলাম, ওয়াই মাইনাস ওয়াই নট এখান থেকে পেলাম। দিস ইকুয়েশনস অফ এক্স এন্ড ওয়াই আর প্যারামেট্রিক ইকুয়েশন অফ পাথ লাইন। এই যে ইকুয়েশনটা পাইলাম, এক্স এর জন্য একটা পাইলাম, ওয়াই এর জন্য একটা পাইলাম, এরাই হচ্ছে পাথ লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন অফ পাথ লাইন। The time t can be eliminated between them to give an equation for a y term in x. এখানে আমাদের আর দরকার নাই, যেটুকু আমাদের হয়েছে এক্স আর ওয়াই এর মান পেয়েছি ওইটুকুই আমাদের স্ট্রিমলাইন আর পাথ লাইনের ইকুয়েশন, সরি পাথ লাইনের ইকুয়েশন। এরপরে থার্ড নাম্বারে যেটা ছিল আমাদের সেটা বলেছিল শো দ্যাট ইফ a is equal to 0 and b is equal to 0 a streamline and path line coincide, দুটো coincide করবে। তো a আর b যেটা আছে এখানে দেখো এখানে যে a আর b আছে এখানে জিরো বসাই দিতে হবে,
তো দেখো 3 নম্বরে আছে when a and b is equal to 0 then the equation of streamline requires স্ট্রিমলাইনের ইকুয়েশনটা আমাদের তাহলে কি আছে? স্ট্রিমলাইনের আমরা ইকুয়েশন পেয়েছিলাম কি এইটা পেয়েছিলাম আমাদের স্ট্রিমলাইন। এখানে যদি এ আর বি যেখানে আছে সেখানে 0 বসাই দিব, তার মানে এখানে এ টি নট আর বি টি নট ছিল ইজ ইকুয়াল টু এটা ছিল। তো এই দুটো 0 হয়ে যাবে, তার মানে y মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস এক্স নট স্কয়ার বাই 2, সেটাই আসবে। দেখো এই যে y minus y naught is equal to x square minus x naught square by 2, and the parametric equation of path line becomes x minus x naught is equal to t minus t naught. y minus y naught যেটা ছিল এখানে পাথ লাইনের ইকুয়েশন লেখা হয়েছে। দেখো এখানে পাথ লাইনের ইকুয়েশনটা কিভাবে লেখা হয়েছে। ও এখানে দেখো এ আর বি যেহেতু অটোমেটিক আমরা 0 হয়ে যাবে, এ আর বি যেখানে আছে 0 হয়ে যাবে, এইটা ওই লাস্ট ইকুয়েশনটাই ছিল। এ আর বি যদি তোমার 0 হয়ে যায় তাহলে তো আমার এখানে শুধুমাত্র এটুকু থাকবে y মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু এক্স নট টি মাইনাস টি নট প্লাস টি নট স্কয়ার টি স্কয়ার মাইনাস টি নট স্কয়ার বাই 2, এটুকু থাকবে। এ আর বি 0, এটুকু বাদ। প্রথম যে ইকুয়েশনটা ছিল সেটাও তো কনসিডার করতে হবে। এই যে এক্স মাইনাস এক্স নট যেটা ছিল, এখানেও যে এ আর বি আছে এটা এর দুইটা লাইন 0 থাকবে, তাহলে এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু টি মাইনাস টি নট। এটা প্রথম ইকুয়েশনটা, এই যে x মাইনাস x নট ইজ ইকুয়াল টু p মাইনাস t নট। আর সেকেন্ড যে ইকুয়েশনটা আছে সেখানে দেখো এই বড়টা থেকে a আর b এর যে অংশ এটাও আছে, সব সব জায়গায় আছে t মাইনাস t নট, কমন দিয়ে দিয়েছে আর কি। আর এখানে দেখো তো এটাকে s স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নেওয়া যায়, তাহলে থাকে কি টি মাইনাস টি নট প্লাস টি প্লাস টি নট। তো আমরা যেহেতু টি মাইনাস টি নট কমন নিচ্ছি তাহলে সেটা থাকতেছে কি প্লাস স্কয়ার মাইনাস এক্স নট স্কয়ার, একই লাইন হবে। তার মানে প্রথমটায় আমাদের ছিল কি এক্স মাইনাস এক্স সরি স্ট্রিম লাইনের ইকুয়েশন ছিল y মাইনাস ওয়াই নট ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস এক্স নট স্কয়ার বাই 2। আমাদের এখানে যে আমরা পাথ লাইনের ইকুয়েশন পাবো ওইটা বানাইতে হইবে, তাহলে y মাইনাস ওয়াই নট ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস এক্স নট স্কয়ার বাই 2 এখানেও আমরা পাইলাম। দ্যাট মিন্স হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু স্ট্রিমলাইন। তাহলে আমরা বলতে পারি কি বোথ আর কোইন্সিডাইড, তারা একক একক করে পড়বে। তো এখানে আমরা দেখলাম স্ট্রিমলাইন পাথ লাইন স্ট্রিক লাইন দেখেছি, আর স্ট্রিমলাইন আর পাথ লাইনের ম্যাথও দেখলাম। এখানে বুঝতে কারো যদি সমস্যা থাকে বলতে পারো। আর তোমাদের প্রশ্ন করতে হবে, যেহেতু আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট 2, এটা কিন্তু আমি আজকেই দিব। অ্যাসাইনমেন্ট 2 কিন্তু থাকবে এই স্যার এক্সাম্পল আগের গুলোই, ইকুয়েশনটা একটু বুঝাই স্ট্রিমলাইন দিবেন আর স্যার। পাথলাইন। কোনটা বলো, লাইন বলবা। স্যার আগেরটা ওই যে মানে ইয়ে পার্টটা, হ্যাঁ সেকেন্ড পার্টটা এক্স ইকুয়ালস টু এক্স নট মাইনাস। হ্যাঁ এটা স্যার নিচেরটা স্যার। এটা এটা স্যার হয়েছে নাও নাও নিচেরটা থেকে স্যার, এটা তো বুঝাই দিলেন না, মানে শেষের যে আবার একটু ইন্ট্রি নিচের থেকে স্যার, নিচের থেকে এই এটা। লাইনটা বুঝাবো, এই মানে স্যার ফাইনালি যেই আচ্ছা যাই ফাইনালি হোক। যে সলিউশনটা আসলে ফাইনাল এখানে করবেন দেখো, স্যার, মানে টা দিতে। হ্যাঁ বলো। হুম, ওয়ান প্লাস এটি প্লাস বিটি স্কোয়ার এবং ডিওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু ইউআই ইজ ইকুয়াল টু এক্স, এইটুকু তো বোঝার কথা, এটুকু বুঝছো তো? জি স্যার। এটুকু বুঝছো কি না এটুকু বলো। জি স্যার। আচ্ছা তাহলে এইটাকে আমরা জি স্যার, এটা ইন্টিগ্রেশন তো করব মানটা ধরে নেব। এক্স এর এটা ইসের সাপেক্ষে। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এখানে যে লিমিটটা আছে এক্স এর জন্য সেটা আছে কি এক্স থেকে এক্স নট, এবং টি এর জন্য লিমিটটা আছে টি থেকে টি নট। মানে আমাদের ইন্টিগ্রেশনে কি থাকে, লোয়ার লিমিট আর আপার লিমিট থাকে। এখানে লোয়ার লিমিট হচ্ছে এক্স, আপার লিমিট হচ্ছে এক্স নট। এখান থেকে লোয়ার লিমিট হচ্ছে টি আর আপার লিমিট হচ্ছে টি নট। ঠিক আছে? ও না সেটা না, স্যার মনে হয় না। এক্স হচ্ছে এখানে, সরি এক্স নট হচ্ছে লোয়ার লিমিট আদি পয়েন্ট, আর শেষ পয়েন্ট হচ্ছে এক্স।
আর টি নট হচ্ছে আদি পয়েন্ট, আর শেষ হচ্ছে যাই কি শেষ পয়েন্ট। তো লিমিটের ওটা যেটা ইন্টিগ্রেশনের সাইনে যেটা থাকে সেখানে সেটা বসিয়ে এটা আসছে। তো দেখো এখানে যেটা করা হয়েছে, এই ইন্টিগ্রেশন করা হয়েছে dx ইজ ইকুয়াল টু 1 + at + bt² dt, তাই তো? এটাই তো আসে যদি জিটিটাকে ওই সাথে গুণ করে দেওয়া হয়। তো এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি dx কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো কি শুধু x। তো যেহেতু লিমিট বসাতে হবে তাহলে আমরা পাবো কি x মাইনাস এক্স নট, সেখান থেকে এটা আসছে x মাইনাস এক্স নট। এরপরে এখানে তিনটা রাশি আছে 1 + at + bt²। প্রথম 1 কে যদি t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবো? ইন্টিগ্রেশন অফ 1 dt, দ্যাট মিন্স কি পাবো? তো টি এর জন্য লিমিট আছে টি নট থেকে টি, তো সেই জন্য এখানে লেখা হচ্ছে টি মাইনাস টি নট। জি স্যার। এরপর আছে এটি, এটিকে যদি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, এ যেহেতু কনস্ট্যান্ট আর টি কে যদি ইন্টিগ্রেশন করো সেক্ষেত্রে পাবো টি স্কোয়ার বাই টু, তাই তো? টি স্কোয়ার বাই টু মানে হচ্ছে কি বাই টু ঠিক থাকলো, টি স্কোয়ার মানে হচ্ছে এখানে মধ্যে যেহেতু লিমিট বসাতে হবে টি থেকে টি নট, তাহলে আমরা বসাবো টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার। এরপরে বি টি স্কোয়ার, বি কনস্ট্যান্ট, বি থেকে যাবে, টি স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো টি কিউব বাই থ্রি। তাহলে নিচে থ্রি থাকলো, আর টি কিউব মানে কি টি কিউব মাইনাস টি নট কিউব, টি নট কিউব, কারণ যেহেতু আমাদের লিমিট দেওয়া আছে জি স্যার। এভাবে বসিয়ে দিয়েছি। সিমিলারলি ডিওয়াই বাই ডিটি করেছি। তো ডিওয়াই বাই ডিটি করার আগে আমরা একটু কাজ করেছি, এখানে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এক্স পাচ্ছি, তাই না? তো আমরা তাহলে জি প্রথম ইকুয়েশন থেকে আমরা এক্স মানটা বের করে নিতে পারছি, এক্স ইজ ইকুয়াল টু এক্স নট টাইপের, এইটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা ডিওয়াই আর এই ডিটিটা কি চলে যাবে এই পাশে চলে যাবে। তো এই এক্স নট ডিটি টি মাইনাস টি নট ডিটি এ টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার বাই টু ডিটি টি টি কিউব মাইনাস টি নট কিউব বাই থ্রি ডিটি, এটা হবে। ওয়াই কে যদি ইন্টিগ্রেশন করি তো এর লিমিট হবে কি থেকে ওয়াই নট থেকে ওয়াই পর্যন্ত, তাহলে আমরা পাবো ওয়াই মাইনাস ওয়াই নট। ইন্টিগ্রেশন করো এক্স নট কনস্ট্যান্ট, যেগুলো নট আছে টি নট এক্স নট এগুলো সব কনস্ট্যান্ট, এগুলোর সাথে ওয়ান থেকে ওয়ান কি ইন্টিগ্রেশন যেটা সাপেক্ষে করে সেটা পাবো, যেহেতু এই পাশের যে ডান পাশের যে ইন্টিগ্রেশন পুরোটাই টি এর সাপেক্ষে, তাহলে এক্স নট ডিটি এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে পাবো এক্স নট টি। আর টি মানে কি টি মাইনাস টি নট, আগেও দেখিয়েছি, তার মানে আমরা পাচ্ছি এক্স নট টি মাইনাস টি নট। তারপরে যেটা ছিল এরপর ছিল টি মাইনাস টি নট ডিটি, তাই না? টি মাইনাস টি নট ডিটি। তো এখানে দুইটা পার্ট হবে, একবার হবে টি ডিটি মাইনাস টি নট ডিটি। তো টি ডিটি কে যদি ইন্টিগ্রেশন করো, টি যেহেতু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে, আমরা পাবো কি টি স্কোয়ার বাই টু। তো সেটা লেখা হয়েছে দেখো টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার বাই টু। জি স্যার। এরপরে কি টি নট ছিল, টি নট কে যদি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় তাহলে পাবো কি টি নট কনস্ট্যান্ট বাইরে থাকবে, শুধু টি পাবো। টি কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে পাবো কি টি মাইনাস টি নট, তাহলে এ কনস্ট্যান্ট এখানে এই রাশিটার সাথে ডান পক্ষে। এটাকে যদি ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় দুই ভাগে বিভক্ত হবে। তো এ যেহেতু সবার সাথে আছে এবং টু যেহেতু সবার সাথে আছে ওই এটাকে বাইরে রাখলাম, জি স্যার। টুটাকে ডিভাইড গুণ করে নিচে দেওয়া হয়েছে টি স্কয়ার ডিটি। তো টি কিউব বাই থ্রি, দ্যাট মিন্স টি কিউব মাইনাস টি নট কিউব বাই থ্রি। যেহেতু এখানে এই যে ডিভাইডেড বাই টু ছিল সবার সাথে আছে এই টু, তাহলে টু ইন্টু থ্রি দ্যাট মিন্স সিক্স। এর পরেরটা ছিল কি টি নট স্কয়ার, এই টি নট স্কয়ারটা হচ্ছে পুরোটা কনস্ট্যান্ট, তো শুধু ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি পাবো, দ্যাট মিন্স টি নট স্কয়ার টি মাইনাস টি নট ডিভাইডেড বাই টু। এই টুটা কেন আসছে, কারণ এই টু তো সবার সাথে ছিল, সেই টু হচ্ছে এই। জি স্যার। আচ্ছা বুঝা গেছে, এভাবে করে পড়াটাও করা হয়েছে। বোঝা গেছে স্যার, এটা এই পার্টটা পুরোটাই বোঝা গেছে। আচ্ছা এরপরে সি নাম্বারে যেটা বলা হয়েছে এখানে বলেই দেওয়া আছে এ আর বি জিরো হবে। জি স্যার। এইখানে এ এই আর বি যে জিরো ধরে, জি স্যার। এখানে এ আর বি জিরো ধরে স্ট্রিম লাইন আর পাথ লাইনের ইকুয়েশন
বের করে দেখাতে হবে এটা সমান, সেটা এখানে করা হয়েছে। এ আর বি জিরো ধরলে স্ট্রিম লাইনের ইকুয়েশন কি পাই দেখো, এই যে আমাদের স্ট্রিম লাইনের ইকুয়েশন আমাদের এখানে অলরেডি কিন্তু পাইছি এটা, তাই না? জি স্যার। স্কয়ার এটা জিরো হয়ে যাবে, শুধুমাত্র ও থাকবে ওয়ান। দ্যাট মিন্স ওয়াই মাইনাস জি ওয়াই স্যার, নট তাহলে ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস এক্স নট এক্স স্কয়ার নট বাই টু, হবে 2। এটাই লেখা হয়েছে। এরপরে আর কি বোঝাতে হবে স্যার এই এটা? যে এই পার্টটাই একটু সমস্যা স্যার, এই যে এই ইকুয়েশন ওয়ার্ক এটুক স্যার, করতেছি এই যে অল দা পাঁচ লাইনের প্রথম ইকুয়েশনটা কি ছিল, এটা ছিল না এক্স মাইনাস এ ডট এক্স নট টি জি মাইনাস টি স্যার। ডট, এটা ছিল। তো জি স্যার। এখানে দেখো এ আর বি মানে কি জিরো হবে, তাহলে এ জিরো হলে এই রাশিটাও বাদ, এই রাশিটাও বাদ, তাহলে থাকে এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু টি মাইনাস টি নট। বুঝতে পেরেছো? জি দেখো এই এ জাতীয় রাশিতে লাস্টে দুইটা আছে, এই বড় বড় যে রাশি দুইটা আছে এই দুইটা জিরো হয়ে যাবে, এই দুইটা থাকবে না, তখন থাকবে ওয়াই মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু এক্স নট টি মাইনাস টি নট টি এস স্কয়ার, এইটুকু থাকবে পুরোটুকু, ঠিক আছে? এবার দেখো কমন নেওয়া যায়, তো সেটা কমন নেওয়া হচ্ছে কারণ এখানে টি স্কয়ার মাইনাস টি নট স্কয়ার, এটা কি বোঝাচ্ছে, টি মাইনাস টি নট টি স্কয়ার মাইনাস টি নট স্কয়ার, এটা যদি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নাও তাহলে কি পাই, টি প্লাস টি নট ইনটু টি মাইনাস টি নট, তো টি মাইনাস টি নট কমন নিয়েছি, এই যে টি মাইনাস টি নট কমন নিয়েছি, তাহলে থাকতেছে এক্স নট প্লাস টি নট বাই টু মাইনাস টি নট। এরপর লসাগু করেছি এই দুটার যেগুলো টি আছে, তাহলে জি পাচ্ছি স্যার। টি মাইনাস টি নট বাই টু। জি স্যার। এই পাশে আবার স্যার এক্স মাইনাস এক্স নট কেন হলো স্যার? এখানে তো টি মাইনাস টি নট ছিল। এই যে আমরা এখানে পেয়েছি এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু টি মাইনাস টি নট, ও আচ্ছা স্যার, জি স্যার। এটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের জি স্যার। বের করতে হবে এক্স এর রাশি, টি এর রাশি বের করতে হবে না, সব টি বাদ দিয়ে দিয়েছি, জি এক্স এক্স নট নিয়ে আসছি, তারপর জাস্ট যোগ বিয়োগ করলেই হয়ে গেছে। ওই বুঝতে যে এটা পারছি স্যার হচ্ছে। এখন। আচ্ছা আমি সেকেন্ড লেসনে যাচ্ছি। ক্লাসে তো কয়জন জয়েন করছে? পাথ লাইনের কন্টিনিউশন এক্সাম্পল, মোর এক্সাম্পল। এবার বি দেওয়া আছে, ডিফাইন দ্য স্ট্রিম লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 1, 0। এবার বলে দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে 1 আর 0, আগের বার যেমন এক্স নট ওয়াই নট ছিল, এবার এক্স নট ওয়াই নট না দিয়ে পয়েন্ট দিয়ে দিয়েছে। তো প্রথমে স্ট্রিম লাইন বের করব, তো স্ট্রিম লাইনের আমরা ইকুয়েশন জানি, আমরা যে বলেছি ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু ভি বাই ইউ, এই আমাদের ইকুয়েশনটা কিন্তু জানা আছে আমাদের, এই যে ক্যালকুলেশন করছে দরকার নাই, কারণ আমরা এই ইকুয়েশনটা আমরা দেখেছি ফার্স্টে যে আমরা দেখাচ্ছি, দাঁড়াও আমরা কিন্তু অলরেডি ডিওয়াই বাই ডিএক্স টু ডাইমেনশনাল এর জন্য, তো আমরা এটা জানি, সেই অনুসারে আমরা এই ম্যাথে আমরা ভি বাই ইউ, এখানে ইউ হচ্ছে এক্স এর কম্পোনেন্ট, তো ওয়াই এর কম্পোনেন্ট এখানে আছে কি, মানে যে পক্ষে যেটা আছে যে এক্স উপরে রেখেছি, আর ইউ এর মান হচ্ছে এক্স ইকুয়াল টু পেলাম মাইনাস এক্স বাই ওয়াই, দ্যাট মিন্স মাইনাস এক্স বাই ওয়াই। এটাকে এবার যদি আর আর গুণ করে একই রাশি নিয়ে যাই তাহলে ওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স ডিএক্স পাচ্ছি। এবার এটাকে ইন্টিগ্রেশন যদি করো তাহলে আমরা পাবো কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ, তাই তো একটা কনস্ট্যান্ট ধ্রুবক পাবো, যেহেতু আমাদের এখানে সি বা কনস্ট্যান্ট যেটাই পাই একটা পাবো, জি where k is constant for streamline passing through point 1 0,
এখানে বলাই আছে পয়েন্টটা পাসিং থ্রু করবে কি থেকে, 1 এবং 0 থেকে। তাহলে ওয়ান। এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় 0 কে ইকুয়ালস বসাবো, ওয়ান আর এইখানে কি। বসিয়ে দাও। তাহলে এক্স এর জায়গায় 1 বসালে তাহলে কে এর মান পাচ্ছি 1। এবার এই তো এখানে আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, এটাই হচ্ছে আমাদের স্ট্রিম লাইনের ইকুয়েশন। ফিগারটা হবে কি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1, এটা একটা দিকের ইকুয়েশন, যার আমাদের রেডিয়াস হচ্ছে কত 1, আর জি স্যার, কেন্দ্র রেডিয়াস। বা সেন্টার হচ্ছে 0,0, আমরা জানি। সেই অনুসারে আমাদের রেডিয়াস যেটা হচ্ছে 1,0, তাই না, 1, এটা সেটাই সেই অনুসারে একটা বৃত্ত আঁকা আছে। এবারে পরে এক্সাম্পল 3 যেটা বলা হচ্ছে, ক্যালকুলেট দ্য পাথ লাইনস অফ টু ডাইমেনশনাল ইকুয়েশন অন ফ্লো। এখানে ইউ ইজ ইকুয়াল টু 1,t দেওয়া আছে, এটা একটা টু ডাইমেনশনাল দেওয়া আছে, ইউ এর মান 1,t। এটাকে যদি তুমি আই জে হিসাবে কনসিডার করো তাহলে আসতো আই প্লাস টি জে, এটা আসতো। জাস্ট এটাকে আমরা পয়েন্ট আকারেও লিখতে পারি, যেহেতু একটা ভেক্টর, ভেলোসিটি ভেক্টর। তো এটাকে আমরা ইকুয়েশন অফ মোশন ইজ, এখানে আমাদের এক্স বার ছিলাম আগের বারও কিন্তু বলেছি, এখানে ইউএক্স এ না লিখে এখানে এক্স বার বা এক্স ড্যাশ দেওয়া হয়েছে, ইজ ইকুয়াল টু 1, আর ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু টি দেওয়া আছে, এটা আমাদের ডিওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু টি দেওয়া আছে। সেটাই আমরা এখানে লিখেছি, ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু টি লিখেছি। ইন্টিগ্রেশন করি, আগে আমরা দেখিয়েছি পাতলাম কিভাবে করি, ইন্টিগ্রেশন করে করি। তো এটাকে যদি আমাদের ইন্টিগ্রেশন করি তাহলে এটা আসবে কি, এক্স, এই জিনিসটা কিন্তু এখানে করে দেওয়া নাই, তোমাদের এটা করে নিতে হবে। আদি পয়েন্ট এক্স, এক্স ছিল, এক্স থেকে এক্স নট গেছে, টি থেকে টি নট যাবে, ওইভাবে করে নিয়ে হয়েছে। কিন্তু এখানে কি করা হয়েছে দেখো, এক্স ড্যাশ এটা ছিল কি, ডিএক্স বাই ডিটি ছিল। তো এক্স কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা পাবো কি, এক্স মাইনাস এক্স নট, আর প্লাস এই পাশে নিয়ে যদি ওই এক্স নটটাকে এই পাশে নিয়ে আসা হয় তাহলে পাচ্ছি কি, এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস টি, এটাই আমরা লিখলাম, নট প্লাস টি স্কোয়ার বাই টু। টি স্কোয়ার বাই, এখানে একটু কেমন স্যার, টি স্কোয়ার বাই টু কিভাবে কিভাবে যেন আসলো? এরপরে আরো এখানে লেখা হয়েছে এগুলো জাস্ট সিম্পলি আমাদের ওয়াই মাইনাস ওয়াই নট, এখানে যদি আমাদের টি স্কোয়ার এটাকে আমরা পেয়েছি কি, এক্স নট প্লাস টি। এখন এইখান থেকে টি এর মানটা পাই কি, এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু টি, তাই না? তো টি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স মানে লেখা হয়েছে, এখানে টিটাকে অমিট করে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? আসলে লেখা হয়েছে ফাইন্ড দ্য স্ট্রিম লাইন অফ দ্য স্ট্রিপ হলো ইউ ইজ ইকুয়াল টু কে এক্স মাইনাস কে ওয়াই, দ্যাট মিনস কে এক্স আই মাইনাস কে ওয়াই জে, এটা দেওয়া আছে, আমাদের লাইন বের করতে হবে। সিন্স যেহেতু এটা টু ডাইমেনশনাল, আমাদের সূত্র জানা আছে, ডিএক্স বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা জানি কি, ভি বাই ইউ। তো এখানে ভি এর মান হচ্ছে মাইনাস কে ওয়াই, আর ইউ এর মান হচ্ছে কে এক্স। এটা যদি বসাও তাহলে তোমরা পাবা কি, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কে ওয়াই বাই কে এক্স। তো সেইটাকে আবার একটু যদি এক্স এর সাপেক্ষে করে লেখা, মাইনাস ডিওয়াই বাই কে ভি, ওইটাকেই লেখা হয়েছে। তো এখানে কে কে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে ডিএক্স বাই এক্স মাইনাস ডিওয়াই বাই ওয়াই, এই ভুল লেখা হবে। তো উভয় পক্ষে কি, এক্স ডিএক্স বাই 1/x এক্স প্লাস 1y ইজ ইকুয়াল টু সি, ঠিক আছে? এবার এটাকে যদি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি, কারণ লন আর ই উভয় পক্ষে যদি ই না হয় তাহলে লন আর ই পরস্পর উঠে যায়, তাই না? তাহলে
এই পাশে লন আর ইউ যে থাকবে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি, হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ এ হাইপারবোলা। এনি সাচ হাইপারবোলা ইজ, যেহেতু ই টু দি পাওয়ার আসছে ওটা হচ্ছে হাইপারবোলা, এটার ইকুয়েশনটা হবে এরকম, বা গ্রাফটা হবে এরকম। ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ আমরা যে ইকুয়েশন গুলো পড়লাম সেগুলো সবগুলো কি ছিল? টু ডাইমেনশনাল ছিল। আমরা কিন্তু একটাও থ্রি ডাইমেনশনাল করিনি আমরা, তাই না? তো এখানে আমরা এটাও আমরা টু ডাইমেনশনাল নিয়ে জি কাজ স্যার। করব, আমরা থ্রি ডাইমেনশনাল পরে দেখবো। তো এখানেও টু ডাইমেনশনাল বলা আছে, ক্যালকুলেট দা স্ট্রিমলাইন ফর এ টু ডাইমেনশনাল, ইউ দেওয়া আছে এটা আর ভি দেওয়া আছে, এটা আগের মতোই আছে। এখানে লিখছি দ্যাট ফলোস দ্যাট ইকুয়াল টু টিভি বাই ডিওয়াই বাই ভি ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডাব্লিউ। এইটা হচ্ছে আমাদের একেবারে জেনারেল, থ্রি ডাইমেনশনাল যদি কোনো ইকুয়েশন হয় তাহলে এইটা ফলো করতে হবে। টু ডাইমেনশন কিন্তু যদি চিন্তা জেনারেল ইকুয়েশন স্ট্রিমলাইন ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডাইমেনশনাল এর জন্য এটা আমাদের ফলো করতে হবে। তো এই অনুসারে আমরা যেহেতু এটা টু ডাইমেনশনাল আছে, ইউ আর ভি এর মান দেওয়া আছে, বসিয়ে দিলাম ডিএক্স বাই এইটা, ডিওয়াই বাই এইটা। এবার ইন্টিগ্রেশন করা হয়েছে, যেহেতু টি প্লাস ওয়ান এটা তো কনস্ট্যান্ট, এখানে টি মাইনাস ওয়ান কনস্ট্যান্ট, এদের কোনো সমস্যা নাই। যেহেতু ডিএক্স বাই টু এক্স আছে, তো এই টুটাও কনস্ট্যান্ট, তাহলে কি এখানেও টু আছে এখানেও টু আছে, দুটো কাটাকাটি করে দেওয়া যায়। তাহলে টি প্লাস ওয়ান লন ওয়াই, টি মাইনাস ওয়ান লন এক্স প্লাস লন সি, যেহেতু কনস্ট্যান্ট নিতে হবে সেটা নিলাম। এবার সি এর মানটাও কিন্তু আমার বের করতে হবে, কারণ এখানে এক্স নট ওয়াই নট আদি পয়েন্ট দেওয়া আছে। তো আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা লন যেহেতু আছে, লনের আগের যে জিনিসটা থাকে এটা পাওয়ার আকারে লিখে দেওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি লন টি প্লাস লন ওয়াই টু দি পাওয়ার টি প্লাস ওয়ান, আর এখানে লিখতে পারি লন এক্স টি মাইনাস ওয়ান। ঠিক আছে। আর এখানে সিও দিতে পারি সাথে সি, যেহেতু লন থাকলে দুটো লন পরস্পর পাশাপাশি থাকলে যোগ হয়ে থাকলে গুণ হয়ে যায়, এটা তোমরা অলরেডি এখন জানো, সেই অনুসারে কাজ করা হয়েছে। এবার উভয় পক্ষ থেকে যদি লন সরাইয়ে দিই তাহলে আমরা পাচ্ছি y to the power t plus 1 is equal to c x to the power t minus 1। তো এখন আমাদের c এখানে বলছে টু ডিটারমাইন দা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c, দ্য কন্ডিশন অফ পার্টিকুলার ইজ ইম্পোজড ফর অল। তার মানে আমরা পার্টিকুলার কেস যে x এর জায়গায় x নট, y এর জায়গায় y নট বসাবো আমরা, তাই তো আমাদের বলেই তো দেওয়া আছে থ্রো দা পয়েন্ট x নট y নট, তো বসাই দিই এখানে। সেটা পাইলে বসালে কি আসবে, y নট to the power t plus 1 is equal to c x naught t minus 1। এখান থেকে যদি c এর মান বের করি মানে আমরা পাচ্ছি কি, c এর মানটা যদি বসাই x, তো x মাইনাস x নট, তো এখানে কিন্তু মানে কি করা হয়েছে, এখানে y মাইনাস y নট, তো দেখো ওয়াই নট এর এইটা যে এই পাশে ছিল, এইটাই যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে। আহ, এই যে এটা ছিল, এটা যদি সি এর মানটা বসাও, এখানে জাস্ট বসাই দেওয়া হয়েছে। সি টি ন এখানে পাওয়ার ছিল কত, ওয়াই বাই ওয়াই নট, এর পাওয়ার ছিল কত, টি প্লাস ওয়ান ছিল। এই টি প্লাস ওয়ানটাকে কি সরাইয়া এই পাশে ওয়ান বাই মানে এর যদি ডিভাইডে ভাগ করে দেওয়া হয়েছে, সেই জন্য আসছে কি টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান। তোমরা এভাবেও লিখতে পারো ওয়াই বাই ওয়াই নট টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান, তোমরা যেভাবে করে লিখবা সেটা তোমাদের ব্যাপার, জাস্ট এখানে সাজিয়ে একটু লেখা হয়েছে। বুঝতে সমস্যা থাকলে বলতে হবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকো তোমাদের যে সেকেন্ড অ্যাসাইনমেন্ট হবে এই তিনটা এক্সাম্পল, এখানেও কিন্তু ইউভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে। সিমিলারলি তোমরা এভাবে করে তোমাদের এখানে স্ট্রিম লাইন পাথ লাইন এগুলো নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট। আমি এটা গুগল ক্লাসরুমে অ্যাসাইন করে দেবো আজকে অথবা কালকের ভিতরে। আর তোমাদের দুইটা অ্যাসাইনমেন্ট, আগের অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে এবং আজকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে,
এটা জন্য জি নির্দিষ্ট স্যার। সময় কিন্তু গুগল ক্লাসরুম আমি অ্যাসাইন করে দিব, এরপরে কিন্তু আর জমা দিতে পারবে না। সো খেয়াল রেখো সবাই। জি স্যার। আজকের স্যার মানে মিড টার্মে ক্লাসে কয়টা যদি অ্যাসাইনমেন্ট দিবেন স্যার? কারো বুঝতে সমস্যা থাকে বলবা। আর এটাই দিব, আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, তিনটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তিনটা 30 মার্কস। আর ভাই ভাই 10 মার্কস আমরা নিব। সেটা ভাইবার ডেটটা যখন তোমাদের মিড টার্মের ডেটটা দেওয়া হবে, তখন তোমাদের ভাইবার ডেটটা আমি বলে দেবো। সেই অনুসারে তোমাদের ফোন করে ভাইবা নেওয়া হবে, এবং ভাইবা কি কি বিষয়ের উপর নেওয়া হবে সেগুলো আমি মানে লাস্ট ক্লাসে তোমাদের একটা ধারণা দিয়ে জি স্যার। দেবো। জি স্যার। স্যার এই মানে আর সবাই তো জানো মিড টার্মে কবে থেকে শুরু, 25 অ্যাসাইনমেন্ট গুলো। আহ, হ্যাঁ, বলো। জি স্যার, মানে মিড টার্ম কবে থেকে শুরু স্যার? 25 তারিখ থেকে? হ্যাঁ, 25 তারিখ থেকে শুরু, এটাই মনে হয় ফাইনাল আসলে mid term। তো আজকের ক্লাসে যদি সমস্যা থাকে বলবা, আর যদি সমস্যা না থাকে তাহলে তো তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট দুটোটাই জমা দিয়ে দেবে যে ডেট দেওয়া হবে সেই ডেটের ভিতরে। ঠিক জি আছে। স্যার। আর তোমাদের এখানে চ্যাট অপশন থেকে তোমাদের আইডি গুলো দাও। স্যার হ্যাঁ, বলো। স্যার অ্যাসাইনমেন্ট যে দিবেন স্যার, সব এক্সারসাইজ থেকে দিলে স্যার আমাদের অনেক ঝামেলা হয়ে যায় স্যার। আমরা তো এই যে অনলাইনে করি স্যার, অনেক জিনিস এমনিতেই বুঝতে সমস্যা হয় বা শুনতে পারি না অনেকেই যে তোমাদের মুখস্থ। তোমাদের তোমাদের এই যে ক্লাসটা নেওয়া হয়েছে, এর রেকর্ডিংটা তো আমি এখন দিয়ে দেবো তোমাদের ফেসবুকের যে পেজটা। জি স্যার। রেকর্ডিং থাকবে, মানে তোমাদের আপনার হাতে ডকুমেন্টস থাকবে। এর সময় তাহলে তো আসলে কিছু করার নাই। এই দুইটা যে ম্যাথ গুলো দেওয়া হয়েছে, সেই ম্যাথ গুলোর ম্যাথ আমি করিয়েছি অলরেডি, সো সমস্যা হবে না। হুম, জি স্যার। ঠিক জি আছে। স্যার। আচ্ছা, তোমাদের আইডি গুলো এখানে লিখে দাও। কোনখানে স্যার? এই যে মেসেজ অপশনে? হ্যাঁ, চ্যাটিং এর যে অপশন গুলো আছে সেখানে। আজকে কয়টা পর্যন্ত ক্লাস নেবেন স্যার? ক্লাস তো শেষ এখন। এখন ক্লাসে যদি সমস্যা থাকে আরো করাবো, আর যদি সমস্যা না থাকে তাহলে এইটুকুই স্যার। আমরা ক্লাস। আবার রেকর্ডিং গুলো পুনরায় শুনে স্যার পরে আবার দেখি স্যার সমস্যা পেয়ে গেলে, অথবা অ্যাসাইনমেন্ট গুলো করা শুরু করি স্যার পরে তাহলে। হ্যাঁ, অবশ্যই আমাকে বলতে পারবো, সমস্যা নাই। আর ফেসবুকে পাসি।